জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ১৩ দফা দাবি আদায়ে ২০১৩ সালের ৫ মে দিনভর বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম। ৫ মে ২০১৩ গভীর রাতে ঢাকায় মতিঝিলের শাপলা চত্বর এবং এর আশপাশের এলাকায় ঘটানো হয়েছিল ইতিহাসের বর্বরতম এক হত্যাযজ্ঞ। রাতের অন্ধকারে পুরো এলাকাকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ভারী অস্ত্রশস্ত্র ও সাঁজোয়া গাড়ির বহর নিয়ে হাজার হাজার নিরীহ মানুষের ওপর চালানো হয় অপারেশন সিকিউর শাপলা। সেই ঘুটঘুটে অন্ধকার রাতে মানুষের আর্তচিৎকারে ভারী হয়ে ওঠে আশপাশ। রক্তে পিচ্ছিল হয়ে যায় ঢাকার রাজপথ। আমাদের যদি কোনো ভুল হয়, অপরাধ হয়, তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন। দেশের তথ্য ও প্রযুক্তি খাতের অন্যতম মাফিয়া সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আওয়ামী সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে লোপাট করেছেন কয়েক হাজার কোটি টাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ হওয়ায় তার নাম ভাঙিয়ে স্বেচ্ছাচারিতা করেছেন তথ্য প্রযুক্তি খাতে। শুধু পলক নয়, হাজার কোটি টাকার মালিক হয়েছেন তার স্ত্রী আরিফা জেসমিন কণিকাও। দেশে বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। এই জন্য হলিউডের কোনো অ্যাকশন সিনেমার দৃশ্য। ফরিদপুরে দেশীয় হাতিয়ার নিয়ে দোকান আক্রমণ করেছিল একদল দুর্বৃত্তরা। সাথে সাথে সেখানে হাজির সেনাবাহিনী। সেনা সদস্যদের দেখে হতচকিত হয়ে যায় দুর্বৃত্তরা। পরবর্তীতে ফিল্ম স্টাইলে তাদেরকে আটক করা হয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ৫ মে ২০১৩ গভীর রাতে ঢাকায় মতিঝিলের শাপলা চত্বর এবং এর আশপাশের এলাকায় ঘটানো হয়েছিল ইতিহাসের বর্বরতম এক হত্যাযজ্ঞ। রাতের অন্ধকারে পুরো এলাকাকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ভারী অস্ত্রশস্ত্র ও সাঁজোয়া গাড়ির বহর নিয়ে হাজার হাজার নিরীহ মানুষের ওপর চালানো হয় অপারেশন সিকিউর শাপলা। সেই ঘুটঘুটে অন্ধকার রাতে মানুষের আর্তচিৎকারে ভারী হয়ে ওঠে আশপাশ। রক্তে পিচ্ছিল হয়ে যায় ঢাকার রাজপথ। ১৩ দফা দাবি আদায়ে ২০১৩ সালের ৫ মে দিনভর বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম। এরপর মাঝরাতে ক্লান্ত শরীর নিয়ে কওমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ কয়েক লাখ মানুষ মতিঝিল এলাকায় ঘুমিয়ে পড়েন। অল্প কিছু মানুষ মশগুল ছিলেন ইবাদত বন্দিগিতে। ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১০,০০০-এরও বেশি পুলিশ, র্যাব, বিজিবি ও অন্যান্য সংস্থার সদস্যরা হিংস্র হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে ঘুমন্ত মানুষের ওপর। বৃষ্টির মতো চলে গুলিবর্ষণ, সঙ্গে ব্রাশফায়ার, গ্রেনেড, টিয়ারশেল আর সাউন্ড গ্রেনেড তো আছেই। নিস্তব্ধ মতিঝিলে যেন হঠাৎ করেই নেমে আসে কিয়ামত। ইতিহাসের বর্বরতম এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিলেন পরবর্তীতে বহুল আলোচিত বেনজির আহমেদ ও জিয়াউল আহসান। সে সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপির কমিশনার ছিলেন বেনজির এবং র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন জিয়াউল। শেখ হাসিনার নির্দেশে এবং এই দুজনের পরিকল্পনাতেই ঠান্ডা মাথায় পুরো হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুৎসা রটনাকারী ব্লগার ও ইসলাম বিদ্বেষীদের সব অপপ্রচার বন্ধ সহ ১৩ দফা দাবি ছিল হেফাজতে ইসলামের। শুধু ঈমানের তাগিদে সেদিন রাস্তায় নেমে আসেন লাখ লাখ মানুষ। বেশিরভাগই ছিলেন ইমাম, মুয়াজ্জিন, হাফেজ, মুফতি ও মাওলানা। মধ্যরাতের নির্মম হত্যাকাণ্ডের পর ভোরের আলো ফোটার আগেই পুলিশের জলকামান, ওয়াসা ও ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে ওই এলাকা ধুয়ে মুছে রক্তের সব চিহ্ন পরিষ্কার করে ফেলা হয়। গাড়ি ভর্তি লাশ নিয়ে যাওয়া হয়েছে, এমনটাও দেখেছেন স্থানীয়রা। এতদিন মুখ বন্ধ রাখলেও স্বৈরাচার সরকারের বিদায়ের পর অনেকেই এ নিয়ে মুখ খুলতে শুরু করেছেন। ওই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের একজন বেনজির আহমেদ হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশ থেকে পালিয়ে গেছেন। আরেক পরিকল্পনাকারী জিয়াউল আহসান পালাতে গিয়ে ধরা পড়েছেন। ইতোমধ্যে রিমান্ডে নেয়ার পর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর বর্বর আক্রমণের কথা স্বীকার করে নিয়েছেন জিয়াউল আহসান। আওয়ামী লীগ সরকারের নানাবিধ চাপে এতদিন শাপলার গণহত্যা নিয়ে খুব বেশি প্রতিবাদ জানাতে পারেনি হেফাজতে ইসলাম। দেশ স্বৈরাচার মুক্ত হওয়ার পর এবার নড়ে চড়ে বসেছে সংগঠনটি। এ নিয়ে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে কালের কণ্ঠকে জানিয়েছেন হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। যে এই পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি এবং দেশবাসী, বিশ্ববাসী দেখছে, প্রত্যক্ষ করেছে, নিন্দা জানানোর ভাষা আমাদের নাই। এবং এই মর্মান্তিক ঘটনার জন্য আমরা 10 বছর ধরে
বিচার চেয়ে আসছি। তৎকালীন সময়কার সরকার তো বিচার করবে দূরের কথা, বরং সেই ঘটনাকে কেন্দ্র করে হেফাজতে ইসলামকেই এবং হেফাজতে ইসলামের সকল নেতা কর্মীদেরকে মামলার পর মামলা দিয়ে পর্যদস্ত করে রেখেছিল। এটার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং বিভিন্ন পর্যায়ে যারা আমাদের নেতাকর্মী নিহত হয়েছে, তারা ক্ষতিগ্রস্ত বা তারা ইতিমধ্যে অনেকে ব্যক্তিগতভাবেও উদ্যোগ দিচ্ছে এই ঘটনার জন্য। মামলা করার উদ্যোগ তারাও নিচ্ছে। হেফাজত ইসলামের পক্ষ থেকে সাংগঠনিকভাবে সামষ্টিক কোনো মামলা মানে এই একেবারে পূর্ণ ঘটনাকে কেন্দ্র করে কোনো মামলা করা যায় কিনা, তারপরে ট্রাইব্যুনালে মামলা মানবতা বিরোধী অপরাধ জনিত এই জাতীয় মামলা করা যায় কিনা, এগুলো আমরা আইনগত বিষয়গুলো একটু আলাপ আলোচনা করে আইনজীবীদের সাথে এটা প্রস্তুতি চলতেছে আর কি। তারাই তো প্রত্যক্ষভাবে যে হত্যাকাণ্ড যাত্রার নেতৃত্বে পরিচালিত হয়েছে, কাজে তারা এই ঘটনার অন্যতম খলনায়ক এবং তারা অপরাধী হত্যাকারী। সেই হিসাবে তাদের তো আমরা বিচার অবশ্যই চাই। আওয়ামী লীগ সরকারের গত ১.৫ দশকে বিরোধী দল ও মতকে দমনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন র্যাবের সাবেক প্রধান বেনজির আহমেদ। অন্যদিকে আয়নাঘর তৈরি করে মানুষকে গুম করে রাখা, ফোনে আড়ি পাতা সহ নানা ধরনের মানবতা বিরোধী অপরাধে বারবার উচ্চারিত হয়েছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নাম। এবার মানুষ এই দুই কুশীলবের বিচার দেখতে চায়। আমাদের যদি কোনো ভুল হয়, অপরাধ হয়, তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন। দেশের তথ্য ও প্রযুক্তি খাতের অন্যতম মাফিয়া সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আওয়ামী সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে লোপাট করেছেন কয়েক হাজার কোটি টাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ হওয়ায় তার নাম ভাঙিয়ে স্বেচ্ছাচারিতা করেছেন তথ্য প্রযুক্তি খাতে। শুধু পলক নয়, হাজার কোটি টাকার মালিক হয়েছেন তার স্ত্রী আরিফা জেসমিন কণিকাও। দেশে বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। ২০০৮ সালে নাটোরের সিংড়া উপজেলা থেকে জুনায়েদ আহমেদ পলক প্রথমবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। এলাকার আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার নিয়ে করেন নির্বাচন। নির্বাচনী হলফনামায় লেখেন ১৫ শতক কৃষি জমি, ব্যাংকে ৫০,০০০ টাকা এবং ৬০,০০০ টাকার আসবাবপত্র রয়েছে তার। তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হয়ে যেন আলাদিনের চেরাগ পেয়ে যান পলক। সজীব ওয়াজেদ জয় ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা। জয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠ হয় এই সুযোগকে কাজে লাগিয়ে হয়ে ওঠেন স্বেচ্ছাচারী। ৫ বছর দায়িত্ব পালনের পর পলকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেও জয়ের সুপারিশে সব অভিযোগ থেকে বেঁচে যান। ৩ মেয়াদে অনেক মন্ত্রী প্রতিমন্ত্রীর চেয়ার বদল হলেও পলক থেকে যান একই পদে। সবশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময় হলফনামায় দেয়া তথ্য মতে পলকের বিগত ৫ বছরে সম্পদ ও আয় বাড়ে অস্বাভাবিক হারে। নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ করতে স্ত্রীকে বানিয়েছেন উদ্যোক্তা। স্ত্রীর নামে সিংড়ায় রয়েছে ৩০০ থেকে ৪০০ বিঘা জমি, ঢাকায় কমপক্ষে ১৫টি ফ্ল্যাট। পলক ও তার স্ত্রীর নামে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও আমেরিকায় রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি। নামে বেনামে প্রায় ৩০ থেকে ৪০,০০০ কোটি টাকার সম্পদ রয়েছে পলক ও তার স্ত্রী কণিকার নামে। পলকের স্ত্রী পেশায় স্কুল শিক্ষিকা হলেও ১০ বছরে তিনি কয়েক হাজার কোটি টাকার মালিক বনে গেছেন, যার সবটাই দুর্নীতির মাধ্যমে অর্জন। ডিজিটাল বাংলাদেশ তৈরি A2I প্রকল্প, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, হাইগেট পার্ক, আইটি পার্ক তৈরির নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন পলক। পলক, তার স্ত্রী, পরিবার ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট BFIEU এ নির্দেশ দিয়েছে। ১৪ আগস্ট রাতে জুনায়েদ আহমেদ পলক ও জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপনে থাকাকালীন গ্রেপ্তার হয়। পরবর্তীতে রিমান্ড মঞ্জুরের পর আদালত কক্ষ থেকে হাজতখানায় নেওয়ার সময় তাদের লক্ষ্য করে ডিম ও জুতা ছোড়া হয়। এই জন্য হলিউডের কোনো অ্যাকশন সিনেমার দৃশ্য। ফরিদপুরে দেশীয় হাতিয়ার নিয়ে দোকান আক্রমণ করেছিল একদল দুর্বৃত্তরা। সাথে সাথে সেখানে হাজির সেনাবাহিনী। সেনা সদস্যদের দেখে হতচকিত হয়ে যায় দুর্বৃত্তরা। পরবর্তীতে ফিল্ম স্টাইলে তাদেরকে আটক করা হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় দুজন ব্যক্তি একটি মোটর সাইকেলে করে একটি দোকানের পাশে এসে থামালো। এরপর তারা সঙ্গে করে আনা দেশীয় সব হাতিয়ার তাদের নিজ হাতে তুলে নেয়। দুজনের পরনে ছিল কালো রঙের গেঞ্জি। বাইক থেকে নেমেই তারা দোকানের কাঁচ এবং শাটারে আঘাত করে তা ভাঙতে শুরু করে। এ সময় রাস্তার পাশ দিয়ে চলাচল করে যানবাহনগুলো নির্বিকারভাবে এগিয়ে চলে। কাউকে কোনো প্রতিবাদ করতে দেখা যায়নি। তারা
যখন দোকান আক্রমণে ব্যস্ত ঠিক সেই সময় দৃশ্যপটে সেনাবাহিনীর একটি গাড়ির আগমন ঘটে। সেখান থেকে প্রথমে একজন সেনা সদস্য অস্ত্র হাতে নেমে আসেন। তাকে দেখি ওই দুই দুর্বৃত্ত হতচকিত হয়ে পড়েন। কি করবেন বুঝতে না পেরে চুপ হয়ে দাঁড়িয়েছিলেন তারা। পরবর্তীতে ওই গাড়ি থেকে আরেক সেনা সদস্য অস্ত্র হাতে নেমে আসেন। দুই সেনা সদস্য দুদিক থেকে হাতিয়ার তাক করার পর দুর্বৃত্তরা তাদের হাতে থাকা হাতিয়ার ফেলে দিয়ে কান ধরে এবং হাঁটু গেড়ে বসে পড়ে। এরপর সেনা সদস্যরা দুর্বৃত্তদের দেশীয় হাতিয়ারগুলো তাদের থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে ফেলেন। এই সময় গাড়িতে থাকা তৃতীয় সেনা সদস্য গাড়িটিকে ঘুরিয়ে তা ব্যাটালিয়নকে ঘটনাটি জানাতে রওনা হন। কিছুক্ষণ পর গাড়িতে করে তিনি এক প্লাটুন সেনা সদস্য নিয়ে হাজির হন। এরপর দুর্বৃত্তদেরকে গাড়িটিতে তুলে নিয়ে যাওয়া হয়। জানা গেছে ব্যক্তিগত শত্রুতা এবং জমি দখল করার লক্ষ্য নিয়ে স্থানীয় এক প্রভাবশালী এই দুজন দুর্বৃত্তকে দোকান আক্রমণের জন্য পাঠিয়েছিলেন। সেনাবাহিনী তাদেরকে তুলে নিয়ে যাওয়ার পর সেখানে দুই গ্রুপের মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়। পরবর্তীতে বিক্ষুব্ধ জনতা ওই মোটর সাইকেলটির ক্ষতি সাধন করে। উল্লেখ্য, দেশে পুলিশ বাহিনী নিয়ে তৈরি হওয়া জটিলতার কারণে বিভিন্ন স্থানে সেনাবাহিনী টহল জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতিতে তারাই এগিয়ে যাচ্ছেন। গত 16 আগস্ট শুক্রবার বগুড়ার শাহজাহানপুরের ফুলতলা এলাকায় কাঁচা বাজার থেকে খাজনা তোলার নামে চাঁদাবাজির সময় 3 জনকে হাতে নাতে আটক করে সেনাবাহিনী। পরবর্তীতে দুপুরে তাদেরকে গ্রেফতার দেখানো হয়। জানা গেছে আওয়ামী শাসন আমল থেকে তারা ফুলতলা এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে খাজনার নামে অতিরিক্ত টোল আদায় করতেন। গত শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতরা কাঁচা বাজার ব্যবসায়ীদের কাছে খাজনার নামে চাঁদা দাবি করেন। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে ওই 3 জনকে আটক করেন। এ সময় নান্টু মিয়া সহ বেশ কয়েকজন পালিয়ে যায়। এছাড়া এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, জমি দখল সহ আরো বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল আটককৃতদের বিরুদ্ধে। তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল এলাকাবাসী। তাদের গ্রেফতারের খবরে কলোনি এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফেরায় মিষ্টি বিতরণ করা হয়। শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, ফুলতলা বাজার এলাকায় চাঁদাবাজির খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে 3 জনকে আটক করেন। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রোববার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার সম্পত্তির লোভে 3 মাস ধরে বৃদ্ধা মাকে বন্দী করে রেখেছেন ছেলেরা। খবর পেয়ে সেখানে হাজির হয়ে হতভাগ্য মাকে উদ্ধার করে সেনাবাহিনী। পরবর্তীতে ছেলেদেরকে কান ধরে উঠবোস করানো হয়।